তরুণদের উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ, সিলেটে প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনবে সরকার, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির তাগিদ। সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের শপথকাল। এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ, মনিরের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত পায়নি ইসি। কাল শুরু 4 দিনের ডিসি সম্মেলন। তৃণমূলের প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বাছাই, কৃচ্ছ সাধনে গুরুত্ব আরোপ জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এবং বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালুর সিদ্ধান্ত ভারতের। ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দুদেশ, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন মোড়। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। নতুন প্রজন্মের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তৃণমূল থেকে সরকার প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনতে চায় বলেও জানান সরকার প্রধান। এ সময় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির তাগিদও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে 1976 সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুড়ির। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চে নয়, সবুজ মাঠের গালিচায়। সারা দেশে একযোগে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হন খুদে ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি মাঠের লড়াই অব্যাহত রাখতে হবে। তোমরা এদেশের ভবিষ্যৎ কর্ণধার, মাঠের লড়াকু সৈনিক হিসেবে তোমাদের যে যাত্রা আজ শুরু হলো তা যেন কখনো থেমে না যায়। তোমাদের পরিশ্রম আর নিষ্ঠাই আমাদের বিশ্ব মঞ্চে নিয়ে যাবে। আমাদের সরকার সব সময় তোমাদের পাশে রয়েছে। অনুষ্ঠানে নতুন প্রজন্মের উপর আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করার তাগিদও দেন প্রধানমন্ত্রী। সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি। এর আগে দুপুরে সিলেটে বাঁশিয়া খাল খনন সহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে 80,000 কৃষক সরাসরি উপকার পাবেন। 7,000 মেট্রিক টন ফসলের উৎপাদন বাড়বে। খালটা কাটলে প্রায় 80,000 কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই 80,000-এর বাইরে আরো 1.5 লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। 12 লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কেবলমাত্র জনগণের কাছে জবাবদিহি করবে। সরকারের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল 12 লক্ষ কৃষকের, এই 12 লক্ষ কৃষকের কৃষি ঋণটা আমরা সরকার থেকে মওকুফ করে দিয়েছি সুদ সহ। আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। দেশে ইউরোপ, লন্ডনের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দেশের মানুষকে বিভক্ত করতেই জুলাই সনদ নিয়ে 11 দলীয় জোট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সনদ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাচার কখনোই ভালো ফল বয়ে আনবে না। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ 15 বছর পর দেশ গঠনের সুযোগ এসেছে, এজন্য মেধা, সততা ও পরিশ্রমের বিকল্প নেই। জনগণের মধ্যে, বিশেষ করে আপনাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে বিএনপি সংস্কার মানে না। বিএনপি তো সংস্কারের জনক। 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন।
জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল রাত 9টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর আগে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয় রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে। এদিকে এনসিপির অপর প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে এখনও আদালতের সিদ্ধান্ত পায়নি কমিশন। এখনো পর্যন্ত যেহেতু বেশ কিছু কাজ বাকি, গ্যাজেট হয়নি এবং গেজেট প্রকাশিত হলে তারপর শপথের বিষয়টা আসবে। সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। নির্বাচনে বিএনপি ছাড়া অন্য কোনো দল সরকার গঠন করলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বিএনপি ছাড়া বর্তমানে দেশ পরিচালনার মতো সক্ষমতা অন্য কোনো দলের নেই বলেও দাবি করেন তিনি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। 26-এ যে নির্বাচন হলো, এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তো। নন্দিত ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, গোটা দেশের মানুষ তাকে সমর্থন দিয়েছিল, আর শেষে কি গাল্লিটা করছে আর কি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন তো। নন্দিত থেকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালনে নিন্দিত হয়ে বিদায় নিলেন। কাল শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এবারের সম্মেলনে কৃচ্ছ সাধনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান রাষ্ট্রীয় বাস্তবতায় অপরিহার্য নয় এমন সব খাতের ব্যয় কমিয়ে সাশ্রয় করা হবে। সম্মেলনের এজেন্ডা প্রসঙ্গে সচিব জানান, মাঠ পর্যায় থেকে অনেক প্রস্তাব এলেও সরকারের অগ্রাধিকার এবং নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে সেগুলো যাচাই বাছাই করা হয়েছে। কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই, এই সমস্ত মেসেজগুলো দেওয়ার বিষয়ে সমগ্র প্রশাসন যন্ত্রের উপরে একটা বিস্তৃত ব্যাখ্যা এবং যাতে বোঝাপড়া কোনো গ্যাপ না থাকে, সেই জন্য এই সম্মেলনটা এবার কিছুটা বাড়ানো হয়েছে। নর্মাল যাতে হয় তার থেকে বাড়ানো হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে শুধু জ্বালানি সংকট নয়, ডলারের দাম ও বৈশ্বিক রাজনীতিও দায়ী বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে মুনাফা লোভীদের অপতৎপরতা রুখতে সুশাসন নিশ্চিতের বিকল্প নেই বলেও এ সময় মন্তব্য করেন ফাহমিদা খাতুন। আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রায় সব দেশেই এখন মূল্যস্ফীতি কিংবা খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট, এটাই হচ্ছে এখন বৈশ্বিক বাস্তবতা। সুশাসন, বাজার ব্যবস্থাপনা, মজুতদারি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি, এগুলোর উপরে নিয়ন্ত্রণ করতে হবে। দেশজুড়ে হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1096 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া যায়। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই 4 জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট 235 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও 49 শিশুর মৃত্যু হয়েছে।
শিশুর মুখে হাসি মানেই এক টুকরো নিরাপদ পৃথিবী, কিন্তু সেই পৃথিবীতেই নীরবে ছড়িয়ে পড়ছে পুরনো আতঙ্ক হাম। একসময় প্রায় নিয়ন্ত্রণে চলে আসা এ রোগ আবারও মাথাচাড়া দেয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। রোগটিতে চলতি বছরে মৃতের সংখ্যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হামে মৃত্যুহার ছিল 10 লাখে 1 জন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 16.8%। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। টঙ্গী থেকে আসা 1 বছরের আনহার হঠাৎ জ্বর, শরীর জুড়ে লালচে দানা, চোখ লাল আর কাশির মতো উপসর্গ নিয়ে গত 1 সপ্তাহ থেকে ভর্তি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন মা সাথী বেগম। 5-6 দিন বড় ওষুধ খাওয়াইছি, কিন্তু ওষুধে কোনো কাম হয় নাই। তারপর আবার ডাক্তারের কাছে গেলাম, 4টা পরীক্ষা দিছে। পরে ওগুলো ডাক্তার দেখালাম, পরে বললো যে হাম রোগ হয়েছে, আমরা এই জায়গায় পাঠাইতে। কাশিটা আর জ্বরটা একদমই ছাড়তেছে না, এখন আবার শ্বাসকষ্ট বাইরে যাইতেছে। এমন গল্প এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। শহর থেকে গ্রাম অসংখ্য পরিবার এই দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। সামান্য জ্বর আর শরীরে লাল দানা দিয়ে শুরু হলেও সময় মতো চিকিৎসা না পেলে মারাত্মক রূপ নিচ্ছে হাম। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। 5-6 দিন ধরে জ্বর ছিল, তারপর ঠান্ডা কাশি ছিল, পরে আস্তে আস্তে দেখি পায়খানা করে, কিছু খাওয়াইলে বমি করে। জ্বর 104-3 এরকম জ্বর থাকে। পরে নিয়ে গেছিলাম মেডিকেল, ফরিদপুর ঢাকা রেফার করছে। 4 দিনের মাথায় ওষুধ খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে তারপর দিনে র্যাশ হয়ে পুরো শরীর ভরে গেছে। গত 1.5 মাসে নিশ্চিত হামে 49 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছেন আরও 231 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে প্রায় 23,000 শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ডিএনসিসি হাসপাতালে মারা যাওয়া 66 শিশুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি 3 জনে 1 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির 24 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে 40%। যেসব বাচ্চা আসলে মারা যাচ্ছে, তাদের বেশিরভাগ বাচ্চাই আসলে আসছে আমাদের কাছে অনেক দেরিতে আসছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসছে, এবং বেশিরভাগ বাচ্চা 50-60% বাচ্চা আমরা দেখছি আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরে কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ 1 দিনের মধ্যেই মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে টিকাদানের ঘাটতি, সচেতনতার অভাব এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাদা চোখে বোঝা যায় যে টিকার ঘাটতি ছিল এবং টিকা দেওয়ারও ঘাটতি ছিল। জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্য উন্নয়নের দিকে কোনো নজর নাই। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে পিরামিডের মতো বিকেন্দ্রীকৃত করা উচিত। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি সংখ্যায় থাকবে, সেকেন্ডারি তার চেয়ে কম, এবং বিশেষায়িত হাসপাতাল সবচেয়ে কম থাকবে। একজন শিশুর সুস্থতা শুধু তার নিজের নয়, পরিবারের স্বস্তি, সমাজের নিরাপত্তা। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতার। একটা সময় যে হাম দেশ জুড়ে নিয়ন্ত্রণে ছিল, সেই হামই এখন উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হলেও সময় মতো টিকা নিলে এটি পুরোপুরি প্রতিরোধ সম্ভব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুরোপুরি চালু করার পরিকল্পনা করছে ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে। সেই প্রেক্ষাপটে এবারও ভারতে বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর দিকে এগোচ্ছে। 2 দেশ ধাপে ধাপে স্বাভাবিক ভিসা কার্যক্রমে ফিরছে। গত মাসে ঢাকায় সফরের সময় বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের কনসুলার অফিসগুলো কার্যকর রয়েছে। রাজধানীসহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে রমনা মডেল থানা আকস্মিক পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন মন্ত্রী। কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীতে টিটন হত্যার আসামি পিচ্চি হেলাল নিজেকে বাঁচাতে মিথ্যা ও বানোয়াট অডিও রেকর্ড ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের বড় ভাই। এ সময় তিনি দাবি করেন টিটন হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিচ্চি হেলাল চেষ্টা চালাচ্ছে। সম্মেলনে অভিযুক্তের সবগুলো মোবাইল ফরেন্সিকে পাঠানোর দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশা জানান নিহতের বড় ভাই। প্রধান আসামি পিচ্চি হেলাল প্রকৃত ঘটনাকে দামাচাপা দিতে এবং নিজে রক্ষা পেতে অডিও রেকর্ডে নানা ধরনের মিথ্যাচার করেছেন। পিচ্চি হেলালের মিথ্যা বিভ্রান্তকর তথ্য প্রচারের প্রতিবাদে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভাই খন্দকার নঈম আহমেদ টিটন হত্যার আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি ঘোষণা করছি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত হল ইচ্ছের রং তুলি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় চিত্রশালায় সকাল 10টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। এতে অংশ নেয় প্রায় শতাধিক স্কুল শিক্ষার্থী। বয়সভিত্তিক 3 বিভাগে চলে এই প্রতিযোগিতা। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, শিশুদের কল্পনা শক্তির বিকাশ ঘটাতে এবং শিল্প সংস্কৃতির চেতনায় সমৃদ্ধ করতেই এই প্রতিযোগিতা। এতে 3 বিভাগে 9 জনকে পুরস্কৃত করা হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হল টেক জায়ান্ট ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট 2026। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের 2.5 শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়ালি যোগ দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এ সময় তিনি বলেন, সবার অক্লান্ত পরিশ্রমে ওয়ালটন বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার 55টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। অনুষ্ঠানে সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির নতুন 18টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হয়। নতুন মডেলের মধ্যে রয়েছে নেপালের বাজারের জন্য বিশেষ ডিজাইনের তৈরি 165 লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরস। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও সুসংহত করতে নৌ চলাচলের নতুন নিয়ম ও বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে IRGC। এদিকে ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল আনবিয়ার কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি। হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও সুসংহত করতে নৌ চলাচলের নতুন নিয়ম ও বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের IRGC। দেশটির দক্ষিণ উপকূলীয় জলসীমায় নিরাপত্তা জোরদার এবং বিদেশি হস্তক্ষেপ বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনো স্থায়ী সমঝোতা চুক্তি নাও হয় তাহলেও যুক্তরাষ্ট্রের জন্য তা ভালোই হবে। তেহরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই এমন কথা বলেন তিনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক শুরু হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। তরুণদের ওপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ, সিলেটে প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনবে সরকার, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির তাগিদ। সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের শপথকাল। এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ, মনিরার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত পায়নি ইসি।
কাল শুরু 4 দিনের ডিসি সম্মেলন। তৃণমূলের প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বাছাই, কৃচ্ছ সাধনে গুরুত্ব আরোপ জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এবং বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালুর সিদ্ধান্ত ভারতের। ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দুই দেশ। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন মোড়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।